স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের খবর, সাথে আছে আমি শায়লা রহমান ইমা। আনন্দ পাঠশালা, যেখানে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের দেয়া হয় কিভাবে সাদা মনের মানুষ হয়ে উঠতে হয় সেই দীক্ষা। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। কোমলমতি শিশুরা হাসছে, খেলছে, আবার একজন আরেকজনের সাথে ব্যস্ত খুনসুটিতে, কেউ আবার আপন মনে এঁকে যাচ্ছে। এভাবে হাসি, খেলা আর আঁকাআঁকির মধ্যেই শিখছে লেখাপড়া। ভালো মানুষ না পচা মানুষ? জোরে বলো, কি মানুষ? তবে এর থেকেও বড় যে বিষয় তা হলো শিশুদেরকে মানবিক তথা সাদা মনের মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়া হয় এখানে। বলছি আনন্দ পাঠশালার গল্প। কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকায় গেলেই দেখা মিলবে এই আনন্দ পাঠশালার। বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি ভালো মানুষ গড়তে একটি বিশেষ বিষয় খোলা হয়েছে, যেখানে শিশুরা মানবিক কাজের শিক্ষা নেয়। আম্মুকে আমি রান্না করায় হেল্প করি, আম্মুকে বিছানা গোছাতে হেল্প করি, আম্মুকে ঝাড় দিতে হেল্প করি, অনেক কিছু করতে হেল্প করি। আমার ফ্রেন্ডদের সাথে আমি তো অনেক খেলা করি, তাও আমার ফ্রেন্ড অনেক ভালো। আম্মুদের তখন পাশে পাই, তখন পা একটু ঘর বলতে একা সেন্দে পরে, তারপরে একা হাত দিই। আম্মু যখন বেদুনে চত্বর আমি নিজেই বলি আমি হলুদ দিয়ে মাথাবো, কিভাবে বাবা মাকে সেবা করবে, সম্মান জানাবে, শ্রেণীকক্ষে অন্য সহপাঠীদের সাথে কেমন আচরণ করবে, এমন শিক্ষা দেয়া হয় এখানে। এমনকি নিজের কাজ নিজে করা এবং নিজের আঙ্গিনা পরিষ্কার করা সহ সবকিছুর দীক্ষা পাচ্ছে এখান থেকেই। এই ক্লাসে শুদ্ধ মানুষ হওয়ার দীক্ষার মধ্যে কিছু বিষয় আছে, যেরকম মায়ের সেবা, তারপরে হচ্ছে কৃতজ্ঞ থাকা বা ক্ষমা করতে শেখা, উদার হওয়া শেখা, এই বিষয়গুলো মূলত শিখিয়ে থাকি। আর জীবন দক্ষতা ক্লাসে ওরা নিজেদের কাজগুলো নিজে থেকে করতে শেখে ছোটোবেলা থেকেই। স্বনির্ভর হওয়ার যে একটা ধরন, এটা আমরা ওদের মধ্যে ছোটোবেলা থেকেই বীজটা বুনে দিতে চাই। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি আমাদের স্পেশালভাবে হচ্ছে শুদ্ধ মানুষ হবার শিক্ষা নিয়ে কার্যকলাপ করানো হয়। কারণ আমাদের এখনকার বাবুদের মধ্যে যেটা মানে খুব প্রচণ্ড আকারে দেখা যায় সেটা হচ্ছে জেদ আর ফোন স্ক্রিনের প্রতি আসক্তি। এগুলো মেইনলি কমানোর জন্য আমরা এই শুদ্ধ মানুষ হবার শিক্ষাগুলো আমাদের বাবুদের মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি। আর তারা এটা খুব সুন্দরভাবে এবং মজা সহকারে তারা এটাকে আগ্রহ নিয়ে তারা নিজেদেরকে প্রতিনিয়তভাবে আপডেট করে তুলছে। আমরা কতটুকু বাচ্চাদের শেখাতে পারি সেটা আসলে আমরা মাঝে মাঝেই সেটার প্রকাশ ঘটাই। আমরা বিভিন্ন রকমের উৎসব রাখি, সেসব উৎসবে বাচ্চারা তাদের নৈতিকতা প্রকাশের সুযোগ পায়। তারা এখানে বিভিন্ন ধরনের গরিব দুস্থ মানুষরা আসে, তারা তাদেরকে নিজ থেকে সাহায্য করে। আমরা এটা অনেকটা খেয়াল করি যে তারা তাদের জমানো টাকা থেকে নিজেরা উৎসাহিত হয়ে এই ব্যাপারে তারা তাদেরকে দান করতে সাহায্য করে। শুধু শিশুদেরই নয়, অভিভাবকদেরও প্যারেন্টিং সেমিনারের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়, যেখানে শিশুদের সাথে বাবা মায়ের কেমন আচরণ হওয়া উচিত সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়। আনন্দ পাঠশালার ব্যতিক্রমী এমন শিক্ষা পদ্ধতিতে খুশি অভিভাবকরাও। কিভাবে আমরা বাচ্চা বড় করব, আমরা কিভাবে নিজেরাও বাচ্চাদের সঙ্গে চলবো, মা বাবা হিসাবে আমরা কি শিক্ষা দিতে পারি এবং আমাদেরও কিছু শিক্ষার প্রয়োজন আছে, সেটা আমরা এখান থেকে পাচ্ছি, যা অন্য স্কুলে আমরা পাইনি। শুদ্ধ মানুষ হিসেবে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে অনেক শিক্ষা দিচ্ছে, আমাদেরকে অনেক শেখাচ্ছে, অনেক কিছু শেখায়। আর আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এরকম প্যারেন্টিং সেশন থাকা উচিত। এতে অনেক বাবা মারা অনেক কিছু শিখবে এবং বাচ্চারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। প্যারেন্টিং ক্লাস হয় নিয়মিত, যেটা থেকে আমরা অনেক কিছু শিখছি এবং বাবুদের হচ্ছে শুদ্ধ মানুষ হওয়ার জন্য একটা ক্লাস নেওয়া হয় বা সবসময় একটা সেশনে কাজ করানো হয়, যেটা থেকে বাবুরা অনেক কিছু শিখতে পাচ্ছে। আমরাও পাশাপাশি অনেক কিছু শিখছি এবং যেটা আমরা বাসায় অ্যাপ্লাই করছি এবং এটার মাধ্যমে বাবুদের ব্যবহার আচারে চলাফেরা অনেক কিছু ইমপ্রুভ আসছে এবং আশা করি এটা ভবিষ্যতে আরও ভালো কিছু বাবুদের জন্য দিবে। কুষ্টিয়ার ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার মনে করেন সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা বেশি জরুরি, আর এই লক্ষ্যেই আনন্দ পাঠশালার সূচনা। বর্তমান সময়ের প্রেক্ষিতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার থেকেও বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া বা শুদ্ধ মানুষ হওয়া। তো আসলে ভালো মানুষ হওয়ার কথা আমরা সবাই কিন্তু বলি, কিন্তু এটা নিয়ে খুবই যে একটা কাজ করা হয় এরকমটা না।
তো আমার কাছে মনে হলো যে আসলে এই ভালো মানুষ হওয়ার এই জার্নিটা শুরু করা উচিত। সেটার জন্য আমি একটা বই লিখেছি দি আর্ট অফ প্যারেন্টিং নামে, এবং একটা পাঠশালা করলাম, আনন্দ পাঠশালা 2022 সালে, যেখানে আমরা শুদ্ধ মানুষকে একটা সাবজেক্ট হিসেবে রেখেছি। এবং আমাদের কাছে মনে হয়েছে 10টা মানবিক গুণ, এই 10টা মানবিক গুণ যদি কোনো মানুষের থাকে, যেমন কৃতজ্ঞতা, মায়া, দয়া, ভালোবাসা এবং সম্মান, তাহলে ছেলেমেয়েরা বড় হলে ভালো মানুষ হবে। এবং তখন থেকে আমি যেটা করলাম যে ওদেরকে এই কাজগুলো প্র্যাকটিক্যালি আমরা করাই। কিন্তু যেমন আপনি এসে দেখেছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে রেওয়াজ আছে যে মায়েদের স্যান্ডেল তারা আগে তুলবে, আমরা গরিবদেরকে গিফট দিই প্রতি বছর, আমাদের স্কুলে আমরা রাস্তা পারাপার হওয়া শেখাই, স্কুলে আঙিনা পরিষ্কার করা শেখাই। এর মাধ্যমে এটা বলছে যে এই কাজগুলো খুব জরুরি। শুধু যে কাজ করে রেখেছি তা না, আমাদের ক্লাসে একটা কিন্তু বিহেভিয়ার চার্ট আছে। সেই বিহেভিয়ার চার্টটা হচ্ছে যে ক্লাসে বাবুরা কে মিসের কথা শুনছে, কে অন্যকে ভালোবাসছে, কে অন্যকে হেল্প করছে, এই কাজগুলো করলে সে স্টার পাবে। সো এটাতে ক্লাসে কিন্তু সে ইন্সপায়ার্ড হয় এটা করার জন্য। একইভাবে বাসাতে গিয়েও কিন্তু আমরা বলি, খোঁজ নেই, মায়েদেরকে বলি, এবং একটা শিট আছে, মায়েরা ফর্ম ফিল আপ করে যে হ্যাঁ বাবুরা এই কাজগুলো করেছে। এবং আমার ইচ্ছা আছে যে এই গুড প্যারেন্টিং এবং শুদ্ধ মানুষের এই কাজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। এই জন্য বিভিন্ন এনজিওর সাথে আমি কথা বলেছি, তারাও বেশ আগ্রহী। 2022 সালে কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় কুষ্টিয়ার আনন্দ পাঠশালার যাত্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি মানুষকে নিজের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে, তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের ভ্যানগাড়ি চালক সাইফুল ইসলাম। তার নিজের কোনো জমি কিংবা বাড়ি ছিল না, কিন্তু পরিশ্রম এবং ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি নিজের কেনা জমিতে একটি দোতলা বাড়ি তৈরি করেছেন। সাইফুল ইসলাম প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেন ভ্যানগাড়ি নিয়ে। কখনো সিমেন্ট, চাল, ডাল, ভুট্টা সহ মুদি দোকানের বিভিন্ন মালামাল ওঠানো ও নামানোর কাজ করেন তিনি। বিভিন্ন মালামাল বহন করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে নেন পারিশ্রমিক। এমন হাড়ভাঙা খাটুনি করে কিনেছেন 8 শতক জমি, আর সেখানেই গড়ে তুলেছেন আধুনিক দোতলা বাড়ি। বাজারের পাশে কয়েকটি স্থানেও কিনেছেন জমি। এছাড়া লেখাপড়া শেখাচ্ছেন 3 সন্তানকে। ছোটবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি, এটাই আমার শিখিয়েছে বাপ মায়। হ্যাঁ, স্কুলে যাইনি আমি, তো থাকতাম আসলে লাইন জায়গায়, ভাড়া টাড়া থাকতাম অল্প টাকায়, 200 টাকা করে ভাড়া থাকতাম, পোল্ট্রির ঘরে থাকতাম, 200 টাকা করে ভাড়া নিত। তারপরে ওখান থেকে এই পাশে বাড়ি শুরু করলাম আস্তে আস্তে। ছেলেটা পড়তেছে, কলেজে পড়ে, আমার সাথে কাজও করে মাঝে মাঝে। আমার মনের ভিতরে ছিল সবসময় যে আমি যখন চলে যাইছি আমি ওখানে আর ঢুকবো না, এইভাবেই আমি আগতে থাকবো। একটু মনের ভিতরে চলে এলো যে আমি বাজারেই বাড়ি করব। তবে এই ইচ্ছাটা ছিল যে আস্তে আস্তে আমি বড় কিছু করে দেখাবো। তা আল্লাহ সেটা ঠিক এই আশা পূর্ণ করে দিয়েছে। এখন আমি ছেলেটা যদি একটা ভবিষ্যৎ হয়ে যায়, তাহলে মনে করেন যে আমি একটু কমাই দেবো কাজটা। সাইফুলের এমন সাফল্যে খুশি এলাকাবাসী। কুলার ইউনিয়নের পার্শ্ববর্তী একটা স্থানে 2 তলা বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেছে। এই ঘর নির্মাণ করার কারণে আমাদেরকে আরও উদ্বুদ্ধ হওয়ার দরকার। যারা ইগনোরেন্ট ইজ কম্পারেবল টু ডার্কনেস, অজ্ঞতা অন্ধকারের শামিল, কিন্তু তিনি অন্ধকারের শামিলে থাকার পরেও যে একজন পরিশ্রম করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আমরা এই এলাকাবাসী কৃতজ্ঞ। ছেলেটা ইন্টার পড়ছে, একটা 2 তলা বাড়ি করেছে, সাইডে একটা বাড়ি করছে এবং উপরে একটা বাজারের সংলগ্ন জমি কিনেছে, শুধু একমাত্র হালাল পয়সায় পরিশ্রম করে। এইগুলো আসলে সাইফুলের দিকে মানুষ যদি অনুসরণ করে তাহলে কিন্তু জীবনে কেউ সবাই কিছু করতে পারে। সকালতে রাত 10টা 11টা পর্যন্ত একভাবে পরিশ্রম করে। সে পরিশ্রম কুলাবাজার আসছে সৈন্য হাতে, সে পরিশ্রম করে অনেক কিছু করে। ফজরের নামাজ পড়ে মানে আসে বাজারে, এসে বেলায় রাত 12টা 1টা, কোনো দিন এলো 3টেও বেজে যায়, কোনো দিন না খেয়েও এইভাবে পরিশ্রম করে যায়। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের বাসিন্দা সাইফুল ভ্যান গাড়ি চালিয়ে প্রতিদিন আয় করেন 2000 থেকে 2500 টাকার মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে পাঠাগার, পেয়েছে রাষ্ট্রীয় নিবন্ধনও, প্রতি বছর পাচ্ছে সরকারি অনুদানও, কিন্তু নেই কোনো কার্যক্রম। মাগুরার এমন 20টি পাঠাগারের চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। মাগুরায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে 20টি পাঠাগার। এর মধ্যে সদর উপজেলায় 14টি, শালিখা উপজেলায় 3টি আর শ্রীপুর উপজেলাতেও 3টি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধন পেয়েছে তারা। রেজিস্ট্রেশন প্রাপ্ত এসব পাঠাগার প্রতি বছরই সরকার থেকে আর্থিক অনুদান পেয়ে থাকে। এসব পাঠাগারে কোনো কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সমাজে এখন যে সামাজিক অবক্ষয়
ক্রমাগত ঘটে চলেছে, সেখানে লাইব্রেরি একটা বিশাল ভূমিকা পালন করতে পারে এই সামাজিক অবক্ষয় রোধ করার ক্ষেত্রে। সেখানে লাইব্রেরিতে অনেক অব্যবস্থা থাকলেও লাইব্রেরি যদি অন্তত খোলা থাকে তাহলেও তো কিছু পাঠক তৈরি হচ্ছে, কিন্তু সেটা বাদ দিয়ে যদি লাইব্রেরি বন্ধই থাকলো মাসের পর মাস, তাহলে তারা পাঠক তৈরি করবে কিভাবে? লাইব্রেরি যদি সার্বক্ষণিক খোলা থাকে, সেটা সবার জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, যে কোনো বিষয়ে একটা জ্ঞান আরোহণের একটা উৎস হতে পারে। কিন্তু এই লাইব্রেরি যদি বন্ধ থাকে তাহলে যে উৎসটা, আমরা সেটাকে অচিরেই বন্ধ করে দিচ্ছি। আসলে এমন কাম্য নয়। সদর উপজেলার মঘি উত্তরপাড়ায় মিম ও আবেদা সুলতানা পাঠাগারটি দেখতে গেলে স্থানীয়রা জানান সারা বছরই এটি বন্ধ থাকে, অথচ 2023 সালে 51,000 টাকা বরাদ্দ পেয়েছে এটি। এটা একটা লাইব্রেরি, এই জায়গা অনেক বই আছে, এই জায়গা যদি সবসময় খোলা থাকতো তাহলে আমরা প্লাস আমাদের ছেলেমেয়েরা আমরা লেখাপড়া করতে পারতাম, আমরা জ্ঞান অর্জন করতে পারতাম। লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আমরা অনেক রকম বই সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। এতে হচ্ছে আমাদের জ্ঞানের চর্চাটা বৃদ্ধি পায়, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারি, আমাদের শিক্ষার বিস্তার ঘটাইতে পারি। এখন যদি লাইব্রেরিটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা আসলে শিক্ষার বিস্তারের যে সুযোগটা, এটা আমাদের বন্ধ হয়ে যাবে। পোল্ট্রি ফালিত আগার জ্ঞান অর্জন হইতো, সেটা তাগার ভালো হইতো। হ্যাঁ, তারা তো পোল্ট্রি পারে না, বন্ধই থাকে। মাগুরা শহরের কলেজপাড়া হাজী আব্দুল হামিদ সড়কে এনজিও কর্মী কানিজ ফাতেমা বানু নিজ বাড়ির ড্রয়িং রুমে গড়ে তুলেছেন লায়লা পাঠাগার। 2023 সালে এটিও বরাদ্দ পেয়েছে 51,000 টাকা। মহল্লার কেউ জানেনি না এই পাঠাগার সম্পর্কে। সরকার যে অনুদান দিচ্ছে এবং আমরা যে বই পাচ্ছি, প্রতি বছর যে একটা অনুদান পাই, এবং যে সেই অনুদানটা কিন্তু আমরা লাইব্রেরির পিছনেই খরচ হয়, সেটা কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কাজে ব্যয় করি না। এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা কোনো টাকা পয়সা, আমরা এই যে ন্যূনতম যে খরচটা পাই, অনুদানটা পাই, সেটা লাইব্রেরির পিছনেই ব্যয় হবে। লাইব্রেরির উন্নয়ন, লাইব্রেরির বই ক্রয়, লাইব্রেরির আনুষঙ্গিক ফার্নিচার ইত্যাদি ক্রয়ের জন্য আমরা ব্যয় করে থাকি। ইতিমধ্যে আমার ইউনো সাহেবদের মাধ্যমে কিছুটা খবর নিয়েছি। তো আপনি যেহেতু এখন আমাদের নলেজে এনেছেন, আমি তাদেরকে প্রত্যেককে চিঠি দিয়ে দেবো সরকারিভাবে, যে তারা যেন পার্সোনালি ইন পার্সন গিয়ে ভিজিট করে আমাকে জানায় লাইব্রেরির কী অবস্থা আছে। লাইব্রেরির জ্ঞানের ভান্ডার, এবং যে জেলায় যে জায়গায় লাইব্রেরি যত বেশি রিচ, সে জেলা তত বেশি উন্নত। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেক লাইব্রেরি যেন শানিত থাকে, আরও বেশি উন্নত হয়। সরকার থেকে নিবন্ধন দেওয়া হলেও দেখভালের কোনো দায়িত্ব দেওয়া হয়নি জেলা সরকারি গণগ্রন্থাগারকে, যার ফলে তদারকি করতে পারছে না তারা। বেসরকারি লাইব্রেরিতে যে অনুদানগুলো দেয়, এগুলো সরাসরি মিনিস্ট্রি থেকে দেয়। আমাদেরকে বছরে একবার এটার জন্য মানে তদন্ত করার জন্য আমাদেরকে দেয়, আমরা এটার অস্তিত্ব আছে কিনা এইটা আমরা মূলত দেখে এবং তদন্ত করে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা সেই তথ্যগুলো আমরা দিই। কিন্তু লাইব্রেরিতে খোলা বা বন্ধ থাকে এই বিষয়ে আমাদের আসলে কোনো মানে কিছু করার নাই। সদর উপজেলার আমুরিয়া বাজারে ডাক্তার আবুল কাসিম স্মৃতি পাঠাগার 2023 সালে 51,000, জগদল বাজারের শাহাদাত বিশ্বাস স্মৃতি বহুমুখী পাঠাগার 2023 সালে 45,000, আকশিবাজারের নুরুল হোসেন মোল্লা স্মৃতি পাঠাগার 2022 সালে 35,000 টাকা বরাদ্দ পেয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কচুর আচার শুনতে একটু অবাক মনে হলেও এমনই ভিন্ন স্বাদের এক আচার তৈরি করে সারা ফেলেছেন খুলনার এক দম্পতি। চলুন দেখে আসি এই বিশেষ টকঝাল মিষ্টির কচুর আচার বানানোর প্রসেসটা কি। প্রীতি মালাকার আমার নাম। আমার এলাকার নাম রংপুর ইউনিয়ন, সলুয়া ব্লক, ঘোনামাদারডাঙ্গা। কচু দিয়ে আমি টকঝাল মিষ্টি আচার তৈরি করি। এই কচুর আচারটা আসলে দুইভাবেই করা যায়, যে ওই যে শুকনো কচুর ডাঁটটা শুকায়ে ওটাও সিদ্ধ করে ফেলে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করা যায়, আবার কাঁচা তৈরিও করতে পারেন। কাঁচা কচু প্রথমে নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুলাম, ধোয়ার পরে এটা সিদ্ধ করলাম, সিদ্ধ করার পরে আবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুলাম, ধোয়ার পরে তারপর ব্লেন্ডারে পেস্ট তৈরি করলাম, তেঁতুলও পেস্ট তৈরি করলাম। পরিমাণ মতো তেঁতুল দিতে হবে, কতটা কচুর সাথে কতটা তেঁতুল লাগবে। তারপর আমি সব তেলে ফোড়ন দিলাম, 5 ফোড়ন আর তেজপাতা দেওয়ার পরে এটাকে ভালো করে জাল দিলাম। জাল দেওয়ার পরে
আপনার হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, দেওয়ার পরে তেঁতুল আর চিনিও দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম সাথে, দিয়ে ভালো করে জাল দিয়ে যখন আঠালো অবস্থা হয়ে আসবে, একদম নামানোর উপযোগী হয়ে আসবে, তখন লেবুর রস এবং ভিনিগারের জল দিয়ে দিতে হবে অনেক দিন সংরক্ষণের জন্য। এটার স্বাদ অনেক ভালো, এটার স্বাদ এতটাই ভালো যে এর বাজারে চাহিদা অনেক বেশি, এই জন্য এটা খেলে গলা চুলকায় না। এটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করি, এটা খেলে আর নিউটন পানি কচু তো সারা বাংলাদেশে এখন অনেকেই নিয়ে লাগাচ্ছে, এটা তো চুলকানোর কোনো প্রশ্নই ওঠে না। আমরা এই যে পানি কচু, নিউটন পানি কচুর যে ডাঁটটা বিদেশে শুকায়ে মাছ শুটকির মতো করে তৈরি করে বায়ারের মাধ্যমে বিদেশে পাঠাতাম। তো এই যে গত যে করোনা মহামারী একটা রোগ ছড়াইছে, তখন আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তো আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করে বললাম যে আসলে আমরা এটা দিয়ে কিছু একটা তৈরি করি, যে আমরা এই যে নিউটন পানি কচু থেকে যে এত দূর পৌঁছালাম, কচুর আচার থেকেও কিছু করা সম্ভব কিনা। তো আমি নিজে থেকে এই মাল মশলা দিয়ে আমি এই কচুর আচারটা তৈরি করলাম, দেখলাম আসলে খেতে খুব সুস্বাদু। এই আচারের অবশ্যই একটা নাম দেওয়া হয়েছে, প্রীতিলতা টক ঝাল মিষ্টি কচুর আচার। এই আচারটা সাধারণত আমি আমার একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, তারপরে একটা ওয়েবসাইট আছে, এই সমস্তর মাধ্যমে আর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে অনেক অর্ডার আসে, ওনাদের মারফতেও বিভিন্ন জায়গার থেকে এই অর্ডারগুলো আসে। যেমন আমাদের 3টে সাইজের করা হয়, 3টে শ্রেণী, একটা 250 গ্রাম, একটা 500 গ্রাম, একটা কেজির সাইজ। তা আপনার 1 কেজি যে সাইজ, ওর এক ফাইলের দাম 1000 টাকা, আর 250 গ্রামের সাইজটা যেটা, ওটার দাম আসতেছে আপনার 250 টাকা, 500 গ্রাম ফাইলিন যেটা, ওটার দাম আসতেছে 500 টাকা। এইভাবে শ্রেণী বেঁধে দাম। আমি ভবিষ্যতে যাতে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে, যে এটা লাইসেন্স করে আমি আপাতত উপজেলা কৃষি অফিসের কন্দলের সিম্বল মেরে এই ফাইলগুলো সেল দিচ্ছি। ওনারা বলেছে আমরা এর যে কাজে মার্কেটিং করা যায়, লাইসেন্স যাওয়া প্রয়োজন আমরাই করে দেব। ভোর থেকে ক্রেতাদের হাঁক ডাকে মুখরিত বাগেরহাটের কেবি মৎস্য অবতরণ কেন্দ্র। সামুদ্রিক মাছের আড়ত সেখানে, এতটাই জনপ্রিয় সেই মাছের আড়ত যে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে পাইকাররাও চলে আসেন সেখানে মাছ কিনতে। ভোরের আলো ফোটার আগেই মাছ ভর্তি ট্রলার এসে ফেরে ঘাটে। গভীর সমুদ্র থেকে ধরে নিয়ে আসা বিভিন্ন প্রজাতির মাছ কিনতে তাই ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে বাগেরহাটের কেবি মাছের বাজার। সাগরের মাছে আয়োডিন বেশি, খেতেও সুস্বাদু, আর সাশ্রয়ী দামে পাওয়া যায় নানান জাতের মাছ। তাই স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা আসেন মাছ কিনতে। এখানে সাগর থেকে মাছ আসে, বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ, চাপা মাছ, তারপরে কাউয়া মাছ, বাটা মাছ, অনেক মাছ আছে এখানে আমরা কিনতে। যখন আবহাওয়া খারাপ হয়, তখন নিম্নচাপ গেলে তখন আমাদের বাগেরহাট মাছ পোনা এমনি কম হয়। এখানে আসে মনে করেন ইটলমারি, মোল্লারহাট, টাকিরহাট, গোপালগঞ্জ, এটারে ফকিরহাট, রূপসা, পিরিজপুর, মোড়লগঞ্জ, রান্দা, শরণখোলা, বিভিন্ন জায়গা থেকে আসে। বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ইলিশ কম ধরা পড়েছে বলে জানায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মাছ কম ছিল, কিন্তু এখন একটু মাছ হচ্ছে, মাছ বড় হচ্ছে, মাছ দামও ভালো, কিন্তু যখনই মাছ গোনা আরম্ভ হয় তখনই আবহাওয়া খারাপ হয়, আর না তো মাছের দামই ভালো পাওয়া যাচ্ছে। এখন কেজির দাম আছে 1700, 1800, আর তার কেজির নিচে ওইটা আছে 1200, 1300, আর তার নিচে যেটা আছে সেটা 700, 800। টোটালি ইলিশের আমদানি নাই, এইটা হলো মেইন কথা। আমাদের 12 দিন 14 দিনও লাগে, মাছ নইলে আমাদের 15 দিন থাকা লাগে। হ্যাঁ, আমরা অনেক রিক্সে জাল বাই সাগরে, আমাদের ফ্যামিলি অনেক দুশ্চিন্তায় থাকে। এই বাজারে ইলিশের পাশাপাশি সামুদ্রিক জাবা মাছ, পোমা, মেদ, লাইট্টা, রূপচাঁদা, গোলপাতা, টুনা, দাঁতনে এবং বাগদা চিংড়ির প্রতি চাহিদা রয়েছে ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কালা জাদুর আতঙ্কে মেহেরপুরের শ্যামপুর গ্রামের বাসিন্দারা। একটি বাড়ি থেকে মিলেছে কাফনের কাপড়, পুতুল, হাতে লেখা মন্ত্রসহ নানা আলামত।
পরিবারটির দাবি এই কারণেই এই বাড়ির দুজন মানুষ অসুস্থ থাকছেন। অথচ চিকিৎসকরা বলছেন এই ধরনের কোনো কালা জাদুর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সোমবার রাতে মেহেরপুরের শ্যামপুর গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত। এতে পুড়ে যায় খড়ির ঘর ও বিচালির স্তূপ। ভোররাতে ঘটনাস্থল থেকে মেলে পুতুল, ছোট মূর্তি, মন্ত্র সংবলিত কাফনের কাপড়ের টুকরা। পুতুলটির গায়ে ক্ষত বিক্ষত চিহ্ন ও একাধিক পিন দিয়ে আটকানো। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনিরুলের পরিবারে। শঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষেরা। এলাকাবাসীর দাবি এটি কালা জাদু, যার প্রভাবে অসুস্থ হয়ে পড়বে পরিবারের সদস্যরা। এর আগেও এই বাড়িতে বেশ কয়েকবারই এমন ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে জাদুটনার কাজ, এবং যে করেছে সে অবশ্যই মানুষের আওতায় পড়ে না। মানুষ যে একটা শ্রেষ্ঠ জীব, এই আওতায় সে পড়ে না, মানে একটা নিকৃষ্ট জীবের মধ্যে পড়ে। আমি এইটুকুই বলতে পারি। সামনে করি এই কালো জাদু করা এসব জিনিসগুলা বাড়তে পড়ি, পড়ার পরে এখন সবাই লোকজন দেখি, এখন কি করবো না করবো এসব তার আমরা বুঝিনি কিছু। যেগুলা এভাবে করে আছে আমরা থুই দিয়েছি, এগুলা সবাই মানুষজন দেখছে। এখন কি হয়েছে না হয়েছে এটা তার আমরা কিছুই জানি না। আমাদের পাশের বাড়ি, আমাদের তো অবশ্যই ভয় লাগবে এগুলা। মনিরুলের মায়ের দাবি, ঘটনার পর থেকেই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ। একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালো জাদুর কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। ছেলের বাড়িতে বারবার পুতুল ফেলছে, আবার কাফুন দিয়ে জড়াইছে, আবার বলছে উল্টো করে লেখি বলছে যে তোকে কাফুনে যাইতে হবে। আমরা ভয়ে বাড়িতে দাঁড়াতে পারছি। আমরা তো এই জিনিস কোনোদিনই দেখিনি, বুদ্ধি বয়সও দেখিনি। এখন আমরা প্রথম দেখছি 2 মাস আগে থুই গেছে, আবার হয়েছে রবিবারে থুই গেছে, আবার সোমবারে পরপর থুই গেছে। আবার দুর্ঘটনা ঘটাছে রাত 3টের সময় আমার ভাইয়ের বাসা আগুন দিছে। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। আমার ধরেন আমার কাছে আমি বুঝতে পারছি যে আমার গা হাত জ্বলাপোড়া করছে, আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আমি মানসিক ভার হারিয়ে ফেলছি, মানে আমি সময়ে ভালো সময়ে মন্দ। তবে কালো জাদু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আর চিকিৎসকরা বলছেন এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অসুস্থ হলেই দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ তাদের। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এইসবের কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে কি মূলত বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রতিফলন দেখা যায় এদের মধ্যে। সিজোফ্রেনিয়া, সাইকোসিস এই টাইপের অনেক সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। কিন্তু গ্রামের কিছু অসাধু ব্যক্তি এগুলাকে জিনের আছর কিংবা এই তন্ত্রমন্ত্রের প্রভাব এইসব বলে এই সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। অপরাধগুলো ধ্বংসাত্মক অপরাধের ভিতরে শামিল। তার 2 নম্বরে ঘোষণা করেছেন না সিহের বা জাদু করা। সুতরাং এটা মানুষের ধ্বংসের জন্য এই কার্যক্রমটা আসলে যথেষ্ট। যিনি এই কাজটা করেন তিনি বড় ধরনের কবিরা গুনায় লিপ্ত। আমরা অনুরোধ করবো যে না, যারা এই কাজটা বুঝে না বুঝে করতেছি তারা অন্তত নিজের ধ্বংস ডেকে আনছি, এখান থেকে একটু আত্মরক্ষার চেষ্টা করি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে মনিরুল ও তার বোনের সংসারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামিক সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়ে গেল মেহেরপুরে, যেখানে আবু সাইদ মুগ্ধ হত্যা সহ ফিলিস্তিনের বর্বর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। পরিবেশনা করা হয় নাতে রাসূলও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় মেহেরপুরে। ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে এ আয়োজন করে কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত সহ ফিলিস্তিনের উপর নির্মম নির্যাতনের চিত্র নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। পরিবেশন করা হয় ইসলামী সঙ্গীত। মেহেরপুর জেলা ব্যাপী একটি ঐতিহাসিক নাতে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। আজকে এই প্রোগ্রামে কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ আপনার গানের অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানে শিল্পীরা এসেছেন, শিল্পী মশিউর রহমান, মাহফুজ মামুন ভাই এবং আরও অনেকেই আমরা কাননরা ছিলাম। সকলে মিলে আজকের এই প্রোগ্রামটি চমৎকার একটি প্রোগ্রাম হলো। আবু সাইদ সম্পর্কে একটি নাটক পরিচালিত হয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আরও এখানে অনেক ধরনের গজল হচ্ছে, আমি গজল গেতে পছন্দ করি এবং এই গজল সম্পর্কে আমার একটি ধারণা হচ্ছে এবং ইসলামী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এগুলো নিয়ে আমার অনেক ভালো লেগেছে প্রোগ্রাম। গভীর রাত পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। বারবার এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা।
সাহিত্য শিল্প সাংস্কৃতিক আমি এসে অত্যন্ত মুগ্ধ হয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় হয়, আমার মনে হয় মানুষগুলো সবচেয়ে বেশি এই ইসলামের সাংস্কৃতিক যে এত সুন্দর, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাবে। আমাদের প্রতি বছর কিংবা তাহলে আমরা খুব আনন্দিত হই, আমরা খুব ইসলামী সংস্কৃতি সবার মাঝে পৌঁছে দেবার লক্ষ্যে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এই আয়োজনের মাধ্যমে আমরা মূলত আল্লাহ রাসূলের যে জীবন, যে আদর্শ, সেটাকে মানুষের দরবারে পৌঁছিয়ে দিতে চাই। আমরা কতটুকু পেরেছি জানি না, দর্শক বলবে আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা কি সফল হয়েছি, সার্থক হয়েছি, আল্লাহ রাসূলের আদর্শকে কি মানুষের মাঝে আমরা পৌঁছিয়ে দিতে পেরেছি কিনা। কেউ মার্ক্সবাদ, কেউ লেনিনবাদ, যে যেই মতে থাকুক, কিন্তু সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, সবাইকে গান গাওয়ার সুযোগ দিতে হবে, সাংস্কৃতিক কাজ করার সুযোগ দিতে হবে। এই দেশে আমরা এমন কিছু চাই না যে কণ্ঠরোধ করবে। সব জায়গায় সবখানে মত প্রকাশের স্বাধীনতা চান শিল্পীরা, দেখতে চান বৈষম্যহীন একটি সমাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন ধাঁচের খবর নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে, সঙ্গেই থাকুন।